বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনার বিল্ডিং এর জন্য ইঞ্জিনিয়ার কর্তৃক যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনের কলামগুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানতে যাচ্ছেন অথবা নতুন জ্ঞান সম্বন্ধে জানতে আপনার ভালো লাগে, তাহলে এই ভিডিওটি আপনার খুবই উপকারী। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। এছাড়াও ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক স্বীকৃত 2017 সাল থেকে একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার ও কনসালটেন্ট হিসেবে বাংলাদেশে কাজ। আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানতে যাচ্ছি টিউবিয়ান কলাম ডিজাইন। ভিডিওর শুরুতেই আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। ইনফরমেশন গুলোর অথেন্টিসিটি নিশ্চিত করার জন্য আমি এই ইনফরমেশন গুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য বাইবেল খ্যাত যে বইগুলো আছে, যেগুলো বাংলাদেশ এবং আমেরিকার আন্ডার গ্রাজুয়েটেড শিক্ষার্থীদের পড়ানো হয়ে থাকে, সেই বইগুলো থেকে তথ্যগুলো নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে সকল বইয়ের রেফারেন্স দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং এখন আমি বইগুলোর নাম বলে দিচ্ছি এবং অথরদের নামও বলে দিচ্ছি। চাইলে আপনারা এখান থেকে শুনতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। প্রথমেই আমার কাছে যে বইটি আছে আপনাদেরকে দেখানোর জন্য, সেটা হচ্ছে ডিজাইন অফ রেইনফোর্সড কংক্রিট 9th এডিশন, যেটি লিখেছেন ক্লিমসন ইউনিভার্সিটির জ্যাকসি ম্যাককর্মিক স্যার এবং ক্লিমসন ইউনিভার্সিটির আরেকজন সম্মানিত শিক্ষক রাসেল এইচ ব্রাউন স্যার। দ্বিতীয়ত আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে রেইনফোর্সড কংক্রিট মেকানিক্স এন্ড ডিজাইন 6th এডিশন, এটি লিখেছেন ইউনিভার্সিটি অফ মিশিগানের জেমস কে হোয়াইট স্যার এবং ইউনিভার্সিটি অফ আলবার্টার জেমস জি ম্যাকগ্রোজার স্যার। 3 নম্বরে আমার হাতে যে বইটি আছে খুবই বিখ্যাত একটি বই, ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচারস, খুবই বিখ্যাত একটি বই। এটি লিখেছেন কর্নেল ইউনিভার্সিটির আর্থার এইচ নিলসন স্যার, ইউনিভার্সিটি অফ কানসাসের ডেভিড ডারউইন স্যার এবং ইউনিভার্সিটি অফ উইং এর চার্লস ডব্লিউ ডোলান স্যার। সবশেষে আমার হাতে আরেকটি বিখ্যাত বই রয়েছে, সেটি হচ্ছে স্ট্রাকচারাল কংক্রিট থিওরি এন্ড ডিজাইন 6th এডিশন, এটি লিখেছেন সাউথ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির এম নাদিম হাসান স্যার এবং সেন্ট জোস স্টেট ইউনিভার্সিটির আখতেমে আল মানাস। তো আপনারা বুঝতেই পারতেছেন আমার এই ভিডিওতে উপস্থাপিত সকল তথ্যের উপর আপনারা নির্ভর করতে পারেন চোখ বন্ধ করে। শুরুতেই যদি আমরা বলতে চাই কলাম আসলে কলাম কাকে বলে, আমি যদি আমার নিজের ভাষায় বলি তাহলে কলাম হবে গিয়ে এমন একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বার যা বিম ও স্ল্যাব থেকে আগত লোডকে নিরাপদে বহন করে এবং স্ট্রাকচারের সমস্ত লোডকে ফাউন্ডেশনে ট্রান্সফার করে দেয়। নিরাপদে লোড বহন করাটা কলামের জন্য অবশ্যই শর্ত। কারণ হচ্ছে কি, দেখেন, আমরা যদি কোন একটা স্ট্রাকচারের মধ্যে যাই এবং আমাদের লোড যদি কলাম নিরাপদে বহন করতে না পারে তাহলে কিন্তু আমরা ওই কলাম স্ট্রাকচারের জন্য দিব না। চলুন জেনে নেওয়া যাক টাইপস অফ কলাম সম্বন্ধে। শুরুতে আছে হচ্ছে শর্ট কম্প্রেশন ব্লকস অর পেডিস্টেল। এটা কাকে বলি? ইফ দ্য হাইট অফ অ্যান upright compression member is less than 3 times its least lateral dimension, it may be considered to be a pedestal. যদি নাকি কোন একটা কলামের দৈর্ঘ্য তার লিস্ট যে ক্রস সেকশনাল ডাইমেনশন তার 3 গুণের কম হয় তাহলে সেটাকে আমরা শর্ট কম্প্রেশন ব্লকস আর পেডিস্টাল নামে রাখতে পারি। তারপর হচ্ছে গিয়ে শর্ট রেইনফোর্সড কংক্রিট কলাম। শর্ট রেইনফোর্সড কংক্রিট কলাম যেটা আপনারা সচরাচর দেখে থাকেন, রেইনফোর্সড কংক্রিট কলাম ফেল ডিউ টু ইনিশিয়াল ম্যাটেরিয়াল ফেইলুর। এটা হচ্ছে শুরুতে শর্ট কলাম হবে এবং এটা রেইনফোর্সড কংক্রিট কলাম হবে এবং এটার ফেইলুর হবে গিয়ে যদি শুধুমাত্র ম্যাটেরিয়ালস এর ফেইলুরের জন্য হয় তখন সেটাকে শর্ট কলাম নামে ডাকা হবে এবং শর্ট রেইনফোর্সড কংক্রিট কলাম নামে এটাকে অভিহিত করা হবে। তারপরে আছে হচ্ছে গিয়ে লং অর স্ল্যান্ডার রেইনফোর্সড কংক্রিট কলাম। Long or slender reinforced concrete column করতে হবে as columns become more slender, bending deformation will increase as will the resulting secondary moments. Secondary moment to increase হবে যদি নাকি কলামের slender বৃদ্ধি পায়। তখন কি হবে? If these moments are of such magnitude as to significantly reduce the axial load capacity of columns. If these moments are of such magnitude as to significantly reduce the axial load capacities of columns, those columns are referred to as being long or slender. আচ্ছা, যদি কোনো কলামের স্ল্যান্ডার বেড়ে যায় মানে দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে যেটা হবে তার এই তথ্য মতে যে সেকেন্ডারি মোমেন্টস ও বেড়ে যাবে। যদি কোনো একটা কলামের মধ্যে তার সেকেন্ডারি মোমেন্ট এমন মাত্রায় বেড়ে যায় যে তা কলামের এক্সিয়াল লোড ক্যারিং ক্যাপাসিটিকে অনেকাংশে কমিয়ে দিচ্ছে তখন তাকে আমরা লং কলাম অথবা স্ল্যান্ডার রেইনফোর্সড কংক্রিট কলাম নামে অভিহিত করতে পারি। তবে স্ট্রাকচারাল কংক্রিট নামে যে বইটি আছে নাদিম হাসান স্যারের, ওই বইতে টাইপস অফ কলামকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। যেমন আমরা একটু দেখি, বেসড অন লোডিং কলামস মে বি ক্লাসিফাইড অ্যাজ ফলোস। লোডের উপর ভিত্তি করে আমরা কলামকে নিম্নলিখিত ভাবে ভাগ করতে পারি। যেমন এক ক্যাটাগরিতে দেওয়া আছে হচ্ছে axially loaded column. Axially loaded column where loads are assumed acting at the center of the column section.
এটা হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড কলাম, এটাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, টাইট কলাম, স্পাইরাল কলাম। অ্যাক্সিয়ালি লোডেড কলাম বলতে আমরা কোনটাকে বুঝবো, যে কলামের মধ্যে একেবারেই কলামের সেন্টার বরাবর লোড আসবে, সেই কলামকে আমরা অ্যাক্সিয়ালি লোডেড কলাম বলবো। বি ক্যাটাগরিতে আছে হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, আর লোডস আর অ্যাক্টিং এট এ ডিস্টেন্স ই ফ্রম দ্য সেন্টার অফ দ্য কলাম সেকশন। আচ্ছা, ইসেন্ট্রিসিটি তো আমরা জানি, বিকেন্দ্রিকতা। যখন কলামের মধ্যে লোড আসবে তার কেন্দ্র দিয়ে না গিয়ে যদি একটু বিকেন্দ্রিক হয়ে, মানে কেন্দ্র থেকে একটু দূরে ই ডিস্টেন্স দূরত্ব মেনটেন করে যদি কলামের মধ্যে লোড আসে, তখন সেটাকে আমরা ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম নামে অভিহিত করব। Biaxially loaded column, খুবই ইম্পর্টেন্ট, where the load is applied at any point on the column section causing moments about both the x and y axis simultaneously. আচ্ছা, যদি কলামের মধ্যে এমন ভাবে লোড আসে যেটা আপনার x axis এ এবং y axis উভয় axis এর জন্যই মোমেন্ট তৈরি করতেছে, মানে দুইটা axis এর জন্য বাইএক্সিয়াল, তখন সেই ধরনের কলামকে বলা হবে biaxially loaded column। আচ্ছা, এই ছিল হচ্ছে গিয়ে আমাদের কিসের উপর ভিত্তি করে, বেসড অন লোডিং। লোডিং এর উপর ভিত্তি করে কলামের প্রকারভেদ এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে। 2 নম্বরে আছে হচ্ছে বেসড অন লেন্থ, দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। এটা অলরেডি আমরা আগে জেনে গিয়েছি। একটা আছে হচ্ছে গিয়ে কি শর্ট কলাম, আর একটা হচ্ছে গিয়ে লং কলাম। তো শর্ট কলাম কোনটা, লং কলাম কোনটা, বা স্লেন্ডার কলাম নামে ডাকা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা একটু আগেই জেনেছি। তারপর আছে হচ্ছে 3 নম্বরে বেসড অন দ্য শেপ অফ দ্য ক্রস সেকশন। ক্রস সেকশনের উপর ভিত্তি করে কলামকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখি। স্কোয়ার কলাম, রেক্টাঙ্গুলার কলাম, রাউন্ড কলাম, এল শেপড, অক্টাগোনাল অষ্টভুজাকৃতির, আর এনি ডিজায়ার্ড শেপ, অথবা অন্য যে কোনো আপনার ডিজায়ার্ড শেপ হতে পারে, আপনি অন্য যে কোনো শেপে ডিজাইন করতে পারেন, তখন একে এইভাবে নামকরণ করা হবে। 4 নম্বরে আছে হচ্ছে গিয়ে বেসড অন কলাম টাই। কলাম মে বি ক্লাসিফাইড অ্যাজ ফলোস। টাইয়ের উপর ভিত্তি করে কলামকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে টাইট কলাম, আর একটা হচ্ছে গিয়ে স্পাইরাল কলাম। বেসড অন ফ্রেম ব্রেসিং কলামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে ব্রেসড কলাম, আর একটা হচ্ছে আনব্রেসড কলাম। বেসড অন ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে কলাম মেবি রেইনফোর্স কংক্রিট হতে পারে, ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে কলামকে ক্লাসিফাই করা হচ্ছে। রেইনফোর্স কংক্রিট কলাম হতে পারে, প্রি-স্টেজ কংক্রিট হতে পারে, কম্পোজিট কলাম হতে পারে, এরকম কম্বিনেশন অফ রোল স্টিল সেকশনস এন্ড রেইনফোর্সিং বারস এরকম হতে পারে। Concrete column reinforced with longitudinal reinforcement bars are the most common types used in concrete building. সাধারণত কংক্রিট বিল্ডিং এর মধ্যে সবচেয়ে বেশি যে কলাম ব্যবহৃত হয় সেটা হচ্ছে রেইনফোর্সড কংক্রিট কলাম। আমরা যদি একটু টাইট কলাম কোনটা, একটু কলামের ফিগারগুলো একটু দেখতে চাই, তাহলে এখানে দেখতে পারেন যে এই যে এটা হচ্ছে টাইট কলাম, যেটা স্কয়ার বা রেক্টাঙ্গুলার শেপের হবে ক্রস সেকশনটা। এটা হচ্ছে সার্কুলার কলাম, যাকে আমরা ইঞ্জিনিয়াররা স্পাইরাল কলাম নামে দেখে থাকি। এটা হচ্ছে কম্পোজিট কলাম, এটা হচ্ছে কম্বিনেশন অফ স্টিল রোল এবং কম্পোজিট কলাম। আমরা যদি এখানে একটু বিহেভিয়ার অফ টাইট এন্ড স্পাইরাল কলাম দেখি, দেখেন এদিকে হচ্ছে ডিফরমেশন, এদিকে লোড হচ্ছে পি, তাহলে আমরা দেখি টাইট কলামের কিন্তু ডিফরমেশন ক্যাপাসিটি খুবই লো, যেখানে স্পাইরাল কলামের ডিফরমেশন ক্যাপাসিটি অনেক বেশি। তার মানে হচ্ছে আমাদের স্ট্রেংথ ক্যাপাসিটিও বেশি পাবো এবং ডিফরমেশন ক্যাপাসিটিও আমরা স্পাইরাল কলামের জন্য বেশি পাচ্ছি। আমরা একটু টাইয়ের উপরে জানতে চেষ্টা করব যে টাই আমরা কোন ক্ষেত্রে কি রকম দিব। যদি আমরা টাই সম্বন্ধে একটু জানতে চাই, তাহলে আমরা দেখতে পারি যদি আমাদের কলামের মধ্যে লংগিটিউডিনাল মেইন বার 4টা থাকে, তাহলে আমরা টাইটা দিতে হবে হচ্ছে গিয়ে এরকম করে। যদি 6টা থাকে তাহলে আমরা টাই দিতে হবে এরকম করে, কিন্তু শর্ত আছে, আমি শর্তটা সম্বন্ধে একটু পরেই বলতেছি। যদি 8টা থাকে তাহলে আমরা টাইটাকে এরকম করে দিতে পারি এবং মাঝখানেও মেইন বারগুলোকে এরকম করে কানেক্টেড করে টাই দিতে পারি। যদি 10টা থাকে তাহলে এভাবে দিতে পারি, 12টা মেইন বারের জন্য এরকম করে দিতে পারি, 14টা মেইন বারের জন্য এরকম করে দিতে পারি, 16টা বার যদি থাকে তাহলে আমরা এইভাবে দিতে পারি, ওয়াল কলাম হলে এরকম করে দিতে পারি, অথবা যদি কর্নার কলাম হয় তাহলে আমরা এইভাবে দিতে পারি। আমি একটা শর্তের কথা বলেছিলাম, আমি সেই শর্তটা নিয়ে এখনই আলোচনা করতেছি। এই যে আমাদের যদি 4টা মেইন বার থাকে তাহলে আমরা এইভাবে টাই বার দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে গিয়ে কি, দেখুন প্রথম 3টাতেই শর্ত হচ্ছে গিয়ে কি, একটা কলামের মেইন রেইনফোর্সমেন্ট থেকে আরেকটা রেইনফোর্সমেন্টের মাঝখানের যে স্পেসিংটা সেটা ম্যাক্সিমাম 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে।
এই যে এখানে দেখানো আছে এটা ম্যাক্সিমাম 6 ইঞ্চি পর্যন্ত হতে পারবে। যদি 6 ইঞ্চি হয় তখন আমরা এইভাবে আয়তাকার করেই টাই প্রদান করতে পারবো। কিন্তু যদি 6 ইঞ্চির বেশি হয় তাহলে এখানে দেখেন দেখানো আছে, যদি আমাদের 6 ইঞ্চির বেশি হয় তাহলে আমাদেরকে অবশ্যই মাঝখানে আবার টাই দিতে হবে, মাঝখানের বারগুলাকে কানেক্টেড করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, আশা করছি আপনারা ফিগার থেকে একেবারেই ক্লিয়ার বিষয়টা সম্বন্ধে। প্রতিটা ক্ষেত্রে দেখেন যদি ম্যাক্সিমাম 6 ইঞ্চির বেশি হয় তখন আমাদেরকে এইভাবে মাঝখানের বারগুলাকে টাই দিয়ে কানেক্টেড করে দিতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে টাই সম্বন্ধে, টাইটা আসলে কোন পর্যন্ত হবে। দেখেন আমাদের এটা হচ্ছে গিয়ে ইন্টেরিয়র কলামের জন্য, ইন্টেরিয়র কলামের মধ্যে এটা যদি ফ্লোর হয় তাহলে ফ্লোর থেকে h/2 ডিস্টেন্স দূরত্বে প্রথম টাই হবে। ঠিক আছে, এবং নিচের দিকে যেটা এই যে এটা হচ্ছে গিয়ে যদি স্ল্যাব, এটা বিম, তাহলে দেখেন এই যে বিমের যে মেইন রেইনফোর্সমেন্ট এবং প্রথম যে টাই, এই টাইয়ের মধ্যবর্তী দূরত্ব 3 ইঞ্চির বেশি হবে না। এসিআই কোড রেকমেন্ড করতেছে এটা যে বিমের যে মেইন বার এবং কলামের দিক থেকে দেখলে এটা সর্বশেষ টাই এবং বিমের দিক থেকে দেখলে এটা প্রথম টাই, আর সেটা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 3 ইঞ্চির বেশি হবে না। এবং এক্সটেরিয়র কলাম যদি হয়, এটা হচ্ছে কি এক্সটেরিয়র কলামের জন্য সেম এই যে h/2 ডিসটেন্স দূরত্বে আমাদেরকে প্রথম টাইটা স্থাপন করতে হবে। আমি এবার খুবই চমৎকার একটা বিষয় দেখাবো যেটা আমাদের বাংলাদেশের এর প্র্যাকটিসটা একেবারেই নেই, যেটা বাহিরে অনেক প্র্যাকটিস হয় কিন্তু আমাদের বাংলাদেশের প্র্যাকটিসটা একেবারেই নেই। আমাদের অনেক সময় দরকার হয় যে আমাদের নিচের তলাতে লোড অনেক বেশি থাকে, তখন আমাদের একটু মোটা রড দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু উপরের দিকে গেলে আমাদেরকে রডের ডায়ামিটারটা আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারি যেহেতু লোড কমে যায়। কিন্তু বাংলাদেশে যেটা করা হয় সরাসরি ওয়েল্ডিং করে দেওয়া হয়। কিন্তু এইখানে আমরা ওয়েল্ডিং করার পরেও আরো একটা মেকানিজম করে দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে রিডিউসার। আমাদের এই যে বার ডায়ামিটার, এটা দেখেন একটু মোটা এবং এটা হচ্ছে গিয়ে একটু চিকন, আমরা এখানে রিডিউসার প্লেস করে দিতে পারি, তাহলে সরাসরি এই যে মোটা যে ডায়ামিটার সেখান থেকে রিডিউস হয়ে চিকন ডায়ামিটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে এই প্র্যাকটিসটা খুবই কম, কিন্তু বাহিরে কিন্তু এই প্র্যাকটিসটা অনেক বেশি। আমি একটা ফিগারও নিয়ে এসেছি আপনাদের জন্য, দেখেন এই যে এইগুলা আমাদের রিডিউসার ইউজ করা হয়েছে এখানে বারের ডায়ামিটার চেঞ্জ করার জন্য। আমরা এবার কলাম ক্যাপাসিটি যে ফর্মুলাগুলা, সেই ফর্মুলাগুলাকে নিয়ে কিছু জানতে চেষ্টা করব। এখানে আমরা দুই ধরনের কলাম সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি, একটা হচ্ছে টাইট কলাম আর একটা হচ্ছে গিয়ে স্পাইরাল কলাম। দেখেন টাইট কলাম সম্বন্ধে আমাদের কি বলা আছে, PU ইকুয়াল টু 5PN, মানে হচ্ছে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি হবে গিয়ে কি 5PN। PN মানে হচ্ছে গিয়ে নমিনাল স্ট্রেংথ, যেটা নমিনাল ক্যাপাসিটি, এবং পাই হচ্ছে গিয়ে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। তাহলে PN এর একটা ফর্মুলা আছে, এই যে এখান থেকে এতটুকু 0.80 ইনটু 0.85 FMC AG মাইনাস AST প্লাস AST FY। AG টা হচ্ছে গিয়ে কলামের গ্রস এরিয়া, AST হচ্ছে কলামের স্টিল রিইনফোর্সমেন্ট যে ইউজ করা হবে, লংগিটিউডিনাল মেইন রিইনফোর্সমেন্ট তার এরিয়া, FY হচ্ছে গিয়ে কি এল স্ট্রেংথ অফ স্টিল, আমরা যে রড ব্যবহার করব তার এল স্ট্রেংথ। এবং স্পাইরাল রিইনফোর্সমেন্টের জন্য বা স্পাইরাল কলামের জন্য যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফর্মুলা একই, PU ইকুয়াল টু 5PN, কিন্তু PN এর মানটা আবার ভিন্ন, 0.85 ইনটু ভিতরেরটা আগেরটাই রয়ে গেল। কিন্তু এইখানে দেখেন এটা ছিল হচ্ছে গিয়ে 0.80 টাইট কলামের জন্য, কিন্তু স্পাইরাল কলামের জন্য এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 0.85। তো আমরা এই 0.80 এবং 0.85 এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি, এবং ফাইয়েরও বিভিন্ন মান রয়েছে। ফাইয়ের মানটা যদি আমরা একটু দেখি, দেখেন 0.65 ফর টাইট কলাম এবং 0.75 ফর স্পাইরাল রিইনফোর্স কলাম। এখান থেকেও দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর সেটা টাইট কলামের জন্য কিন্তু বেশি স্পাইরাল কলামের তুলনায়। কাজেই আমাদের এখান থেকেও স্পাইরাল যে কলাম সেটার লোড ক্যারিং ক্যাপাসিটিটা একটু বেশি আসবে সেম এরিয়ার জন্য হলেও। তো আমরা যদি উপরের ফ্যাক্টর গুলাকে কে দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে PU ইকুয়াল টু 5PN, তাহলে 5K ইনটু 0.85 FMC AG প্লাস ASTFY মাইনাস 0.85 FMC। এবং যেখানে ফাই এর মান, কে এর মান বলা আছে টাইট কলামের জন্য, এই যে এখানে বলা আছে ফাই এর মান হচ্ছে এত এবং কে এর মান হচ্ছে কি এত টাইট কলামের জন্য,
এবং স্পাইরাল কলামের জন্য ফাই এর মান হচ্ছে গিয়ে 0.75, কে এর মান হচ্ছে গিয়ে 0.85। এই ছিল হচ্ছে আমাদের কলামের যে মেইন ফর্মুলা, সেই ফর্মুলা। এখন আমরা টাই বার সম্বন্ধে একটু কথা বলবো। টাই বার দেখেন, টাই বার সম্বন্ধে বলা আছে দ্য মিনিমাম ডায়ামিটার অফ স্পাইরাল বারস ইজ 3/8 ইঞ্চ। মিনিমাম যে ডায়ামিটার দিতে হবে আমাদের বারের জন্য, স্পাইরাল বারের জন্য, সেটা হবে কি 3/8 ইঞ্চ, এবং টাইস ফর কলামস মাস্ট হ্যাভ এ মিনিমাম ডায়ামিটার অফ 3/8 ইঞ্চ। তার মানে হচ্ছে আমরা স্পাইরাল এবং টাই যেটাই ব্যবহার করি না কেন, আমাদের মিনিমাম ডায়ামিটার দিতে হবে হচ্ছে গিয়ে 3/8 ইঞ্চ। তবে শর্ত আছে, শর্তটা হচ্ছে টাইট কলামের জন্য। টাইট কলামের জন্য কি, এই যে এখানে বলা আছে 3/8 ইঞ্চ টু ইনক্লুড লংগিটিউডিনাল বারস অফ নাম্বার 10 সাইজ অর স্মলার। যদি 10 নাম্বার বার পর্যন্ত মেইন বার হয়ে থাকে, তখন আমাদেরকে যে টাই ব্যবহার করতে হবে তার ডায়ামিটার মিনিমাম 3/8 ইঞ্চ হওয়া লাগবে। কিন্তু যদি এর চেয়ে বেশি হয়, তখন আমাদের মিনিমাম টাই বারের ডায়ামিটার দিতে হবে হচ্ছে 1/2 ইঞ্চ। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, যারা আপনারা যখন কলাম ডিজাইন করবেন তখন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের 10 নাম্বার বার পর্যন্ত আমরা মিনিমাম ডায়ামিটার দিতে পারবো হচ্ছে গিয়ে 3/8 ইঞ্চ, কিন্তু 10 নাম্বারের বেশি গেলেই আমাদের যখন 11 নাম্বার বার দিতে হবে, তখন আমাদের এই টাইবারের ডায়ামিটার হয়ে যাবে হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চ। এবং টাইবারের স্পেসিং নিয়ে কথা বলতে হয়। টাইবার আমরা ডিজাইন করতে গেলে তার স্পেসিং আমরা কিভাবে ডিজাইন করব, দেখেন আমরা জানি 16 ইন্টু মেন বার ডায়ামিটার 48 টাইমস দ্য টাইবার ডায়ামিটার। আপনি টাইবারের যে টাইবারই আপনি ইউজ করবেন না কেন, এটা ফ্লেক্সিবিলিটি আপনার হাতে রয়েছে। আপনি ওই ডায়ামিটারকে 48 দিয়ে মাল্টিপ্লাই করলে যে মান আসবে সেটা আপনাকে ধরতে হবে। তারপরে হচ্ছে 16 ইন্টু মেন বার ডায়ামিটার লংগিটিউডিনাল বার যেটা আপনি ইউজ করবেন সেটা। দুইটা তথ্য আমরা পেলাম, এবং সর্বশেষ যেটা হচ্ছে কি দ্য লিস্ট ডাইমেনশন অফ দ্য মেম্বার। আপনি যে কলাম ডিজাইন করেছেন সেই কলামের সবচেয়ে কম ডাইমেনশন কোন দিকে আছে সেই ডাইমেনশন। এই তিনটা মানের মধ্যে সবচেয়ে ছোট যেটা পাবেন আপনাকে সেটা টাইল স্পেসিং হিসেবে নিতে হবে। স্পাইরাল রিইনফোর্সমেন্টের স্পেসিং আমরা কিভাবে বের করব সেই সম্বন্ধে আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে। মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও ফর স্পাইরাল বার কি হতে পারে, সেটা হচ্ছে 0.45 AG by RCH - 1 into FMC by FYT। এবং ফাইনালি স্পেসিং বের করতে গেলে আমাদের এই ফর্মুলাটা লাগবে যে রো is equal to 4S into DCH minus DS divided by DCH square into S। এখানে বলা আছে কোনটা কি, আপনারা একটু দেখে নেবেন। আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই শর্ট করতেছি। এবং আমরা এগুলা ইউজ করে পরবর্তীতে ধারাবাহিকভাবে অঙ্ক করব, এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিও আপলোড করে দিতে। তখন আপনারা এই ফর্মুলাগুলো ব্যবহার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আমার কলাম ডিজাইনের উপরে একটু আলোচনা। আমরা কলামের প্রকারভেদ সম্বন্ধে জানলাম, কোন কলাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই সম্বন্ধে জানলাম, যে রেইনফোর্স কংক্রিট কলাম। তো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো হচ্ছে গিয়ে শর্ট কলামের জন্য। স্ল্যান্ডার কলামের ডিজাইন মেকানিজম ভিন্ন, সেটা আপনারা মাস্টার্সে গিয়ে শিখবেন, অথবা আমি যে রেফারেন্স বই দিব সেখান থেকে আপনারা দেখতে পারেন। টাইট কলাম এবং স্পাইরাল কলামের যেই মেইন ফর্মুলাগুলো সম্বন্ধে একটু আইডিয়া নিতে চেষ্টা করলাম। একেবারে ইন্ট্রোডাক্টরি আলোচনা হয়েছে, আশা করছি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা অনুরোধ করতে চাই, বাংলাদেশে এখন কোভিড-19 এর প্রভাবে জানেন অনেক অসহায় মানুষ আছে। আপনাদের সাধ্যমতো যে যেখানেই আছেন সেখানেই থেকে আপনি মানুষের সাথে একটু যদি সম্ভব হয় নিরাপদ দূরত্বে থেকে মানুষের কল্যাণে কাজ করে যান। যদি কাউকে কোনো কিছু দিতে না পারেন, একটু হাসি মুখে কথা বললেও কিন্তু অনেক সময় মানুষ সান্ত্বনা পাবে। আর সবচেয়ে বড় যে বিষয়, আমরা যেহেতু এই সময়টাতে আমাদের বাড়িতে অবস্থান করতেছি, আমরা অনেকেই আমাদের মা বাবার সংস্পর্শে আছি। যাদের মা বাবা নেই তারা হয়তো বা ভাই বোন আছে, বড় ভাই বোন আছে বা ছোট ভাই বোন আছে, ফ্যামিলির মানুষ সবাই আছে। এখন আমরা ফ্যামিলিতে অবস্থান করতেছি বেশিরভাগ মানুষ। কাজে আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনার ফ্যামিলির মানুষদের যত্ন নেবেন, মা বাবার সেবা করবেন, মা বাবার কাছাকাছি থাকতে চেষ্টা করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে ভালোবাসা দিবেন, এবং দেশের প্রতি একটু দায়িত্ববোধ জাগ্রত করতে চেষ্টা করবেন, সৎভাবে জীবনযাপন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।